আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে মহানবী ইন্তেকাল করেন। বাংলাদেশে সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এই দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবীর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। 1985 সালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির সন্ধান পায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত কিন্তু সরকার অধিগ্রহণ করেছে। ঠিক আমার বাম পাশের অংশটুকু কিন্তু সরকার এখনো খালি চিহ্নিত করে রেখেছেন, তবে এখনো অধিগ্রহণ করেন। কয়লা উত্তোলনের ফলে এখানে মাইনিং বিস্ফোরণের ঘটনা ঘটে। এই মাইনিং বিস্ফোরণের ঘটনার কারণেই এই এলাকায় কৃত্রিম ভূমিকম্পের সৃষ্টি হয়। প্রতিদিন কয়েকবার ভূমিকম্পর মতন এই এলাকা কেঁপে উঠে, যার কারণে এলাকার যে বসত বাড়ি সেটি কিন্তু বেশিরভাগই কিন্তু এলাকায় ফেটে গিয়েছে। এই ঝুঁকি নিয়ে তারা কিন্তু বসবাস করছে। এই কৃত্রিম ভূমিকম্প কয়লা খনি কর্তৃপক্ষ থেকে যে সৃষ্টি, এটি এমন কম্পন ভাই যে রুম থেকে ছেড়ে আমাদের দৌড় দিতে হয়। আমরা সন্ধ্যার পর যখন আমরা ঘুমাতে যাই মনে হয় আমরা আর সকালবেলা উঠবো না, বাইরে হাইটে হাইটে আর কি মনে হয় যে গায়ে পড়বে। ঘর বাড়ি থাকার অনুপযোগী একবারে। আমরা যেখানে আসি খুব কষ্টের মধ্যে আসি। কয়লা খনি কর্তৃপক্ষ, আমরা এর আগেও কথা বলছি, কিন্তু তারা ঠিক সঠিকভাবে পরিচালনা করে না। ঘুমাতে পারে না, ঝড় বৃষ্টি আসলে আমাদের ফাটল দিয়া পানি ভেতরে ঢোকে, বাইরে বসে রাত কাটাতে হয়। কয়লা খনির যখন বোমা হয় তখন শব্দতে ঘর বাড়ি ভূমিকম্পের মতো কাঁপে। রেলওয়ে ব্যবস্থা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি, কোথায় যাই কি করি, সরকার আমাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরো দুঃখজনক হলো যে এখানে আমাদের টিউবওয়েল আগে পানি উঠতো, সেই টিউবওয়েলের পানির ব্যবস্থা এখন পাওয়া যায় না। সাবমার্সিবল দিয়ে আমাদেরকে পানি উঠাইতে হবে। কারেন্ট না থাকলে আমরা সে পানির কোনো উদ্দেশ্য পাই না, এবং এই পানির মধ্যে আর্সেনিক বা আয়রন অত্যন্ত বেশি, যেটা পান করার অনুপযোগী। যে বড়পুকুরিয়া বাজার সংলগ্ন বেশ কয়েকটি যে গ্রাম রয়েছে, এর মধ্যে বাঁশপুকুর, কালুপাড়া সহ বেশ কয়েকটি এলাকা কিন্তু ইতিমধ্যে দেবে গিয়েছে। কিছু গ্রাম আংশিক দেবে যাচ্ছে। এই এলাকার মানুষেরা বলছে দ্রুত সময়ের মধ্যে যদি এই এলাকার মানুষকে অধিগ্রহণের আওতায় আনা হয় তাহলে এই এলাকার লোকেরা অন্যত্র গিয়ে বসবাস শুরু করতে পারে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর, বড়পুকুরিয়া। নারায়ণগঞ্জে নিটওয়্যার কারখানার পাশাপাশি গড়ে উঠেছে ডাইং শিল্প, কিন্তু দীর্ঘদিনের গ্যাস সংকটে এখন এ দুই শিল্পই হুমকির মুখে। কারখানায় গ্যাসের চাপ প্রয়োজন 10 থেকে 15 PSI, অথচ মিলছে 5 থেকে 7 PSI। দিনের বড় সময় চাপ নেমে যাচ্ছে প্রায় শূন্যে। এতে অনেক কারখানায় উৎপাদন কমেছে শতকরা 50 থেকে 60% পর্যন্ত। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কাজ করতে পারতেছি না, আমাদের যে পরিমাণ প্রোডাকশনের দরকার ওই পরিমাণ প্রোডাকশন হচ্ছে না। অন টাইমে যে স্যালারি দিব, অন টাইমে শিপমেন্ট করব, আদৌ কোনো কিছু করা যেতেছে না। এই ব্যবসার উত্তরণের জন্য আগে যেসব অসুবিধাগুলো ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো দূর করবে এবং এই ব্যবসাটা যাতে আরো স্মুথভাবে চলে সেটার সমস্ত ব্যবস্থাগুলো সরকার করবে। এ অবস্থায় গ্যাসের বিকল্প হিসেবে ডিজেল জেনারেটর ব্যবহার করতে হচ্ছে, যা ব্যয়বহুল। ডাইং শিল্পে মাঝপথে গ্যাস বন্ধ হলেই নষ্ট হয় কাপড়ের মান, ফলে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আমরা টোটাল উৎপাদন বলে চলে বন্ধ অবস্থায় আমরা শ্রমিকদেরকে বসিয়ে আমরা বেতন দিচ্ছি। এই যদি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু শুধু আমাদের এই শিল্প না, দেশের অর্থনৈতিক একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। অনেক কারখানায় গ্যাস সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান বিকেএমইএ সভাপতি। সরকার যেন আমাদেরকে সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা দেয়। আমরা কি করব? আমরা কি ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা কি গ্যাসের উপর নির্ভরশীল থাকবো, নাকি অল্টারনেটিভ আমরা অন্য কোনো এলপিজি অথবা আমাদের সোলার অথবা আমাদের যে কোল বেস বয়লারের দিকে আমরা যাব? শিল্প মালিকদের আশঙ্কা, দ্রুত গ্যাস সংকটের সমাধান না হলে উৎপাদন ও রপ্তানিতে আরও বড় ধাক্কা আসতে পারে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ।
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই উপলক্ষে দিনাজপুরে চলছে নানা আনুষ্ঠানিকতা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, পবিত্র ঈদে মিলাদুন্নবী ঘিরে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? আজকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আয়োজন উপলক্ষে এইমাত্র র্যালি কিন্তু শুরু হচ্ছে। দিনাজপুরের শহরের বিভিন্ন পয়েন্ট থেকে এরকম করে পিকআপ ভ্যানের উপরে বিভিন্ন যে মুসল্লিরা তারা তাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে কিন্তু এখানে আসেন। এখানে আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি দিনাজপুরের একাডেমি স্কুলের প্রধান ফটকের ঠিক সামনে। এখান থেকেই মূলত প্রধান যে র্যালিটি সেটি কিন্তু বের হচ্ছে। দিনাজপুরের যে হযরত মাওলানা আল বুখারীর এরশাদের নেতৃত্বে কিন্তু মূলত এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই র্যালিটি দিনাজপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কিন্তু এই দিনাজপুর যে একাডেমি স্কুলটি রয়েছে ঠিক একাডেমি স্কুলের সামনে কিন্তু আবার আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি যে পৃথিবীতে এসেছিলেন, মানবতার দূত হিসাবে এসেছিলেন, পৃথিবীতে শান্তির যে বাণী তিনি পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন, সেই জিনিসগুলোই কিন্তু এখানে আলোচনা সভায় অনুষ্ঠিত হবে। সব মিলে দিনাজপুরের যে আপামর যে মুসলিম জনতা রয়েছেন এখানে বিশেষ করে আমরা দেখেছি যে আবাল বৃদ্ধ এবং যুবকেরাও কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করছেন এবং সবারই কিন্তু একটাই কথা যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিন উপলক্ষে তার সান্নিধ্যে তার দুইটি কথা শোনার জন্য এবং তিনি পৃথিবীতে যে মানবতার দূত হিসেবে এসেছিলেন এবং শান্তির বাণী পৌঁছে দিয়েছেন, মানব সমাজকে সভ্যতার দিকে নিয়ে গিয়েছেন, সেই কথাগুলো কিন্তু তারা শোনার জন্য এবং সেটি আগামীতে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু এই আজকের এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে। সুমনা। সুলতান, ধন্যবাদ আপনাকে। দৌড় রাজনের কাছে শুধু শরীর চর্চা নয়, স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার নাম। স্কুল জীবন থেকেই অ্যাথলেটিক্সে হাতেখড়ি। 33তম বিসিএস এর মাধ্যমে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি, কিন্তু থামেনি দৌড়। 2020 সালে শুরু হয় আল্ট্রা রানের যাত্রা। এরপর কিশোরগঞ্জ ম্যারাথন, কক্সবাজার মেরিন ড্রাইভের 50 কিলোমিটার, বান্দরবান হিল ম্যারাথন সহ বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। 2025 সালে কক্সবাজারের 161 কিলোমিটার রানে দ্বিতীয় এবং দেশের প্রথম স্টেডিয়াম রানে 214 কিলোমিটার দৌড়ে হন তৃতীয়। শুধু দৌড় নয়, সাঁতারেও পারদর্শী এই শিক্ষক। টেঙ্গী নদীতে 11 এবং কাপ্তাই হ্রদে 12 কিলোমিটার সাঁতার সম্পন্ন করেছেন তিনি। প্রাপ্তির জায়গাটা হচ্ছে সুস্বাস্থ্য, সুবল সুন্দর দেহ এবং সুস্থ মন। আর যদি বলতে চাই যে আমি ইতিমধ্যে প্রায় 15 থেকে 20টা ইভেন্টে আমি চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ, দ্বিতীয় রানার্স আপ হয়েছি। যেই সব জায়গায় আয়রনম্যান হয়, মালয়েশিয়া, ওখানে পার্বত্য অঞ্চল থাকে, অনেক বেশি এলিভেশন গেইন করতে হয়। তাই আমি 3 বছর যাবত আছি খাগড়াছড়িতে, যেন নিজেকে আন্তর্জাতিক মানের একজন আয়রনম্যান হিসেবে তৈরি করতে পারি। খেলাধুলার পাশাপাশি কর্মজীবনকেও সমান গুরুত্ব দেন বলে জানান তার সহকর্মী ও শিক্ষার্থীরা। পড়াশোনার বাইরে আমরা খেলাধুলা কিভাবে করব এবং মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার করব সেগুলো বিষয়ে আমাদেরকে সুস্পষ্টভাবে ধারণা দেয়। রাজন স্যার যেমন পড়ালেখা নিয়ে অনেক কিছু শেখান, তেমন হেলথ নিয়েও অনেক কিছু বলেন। এই সমস্ত যে এক্সট্রা কারিকুলাম কাজ বা অন্যান্য কাজগুলি করেন, সামাজিক দায়িত্ব পালন করেন, তাতে কলেজে পাঠদানে বা শ্রেণী কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটে না। এবার লক্ষ্য পূর্ণাঙ্গ আয়রনম্যান। 3.8 কিলোমিটার সাঁতার, 180.2 কিলোমিটার সাইক্লিং আর 42.2 কিলোমিটার দৌড়। সীমিত সামর্থ্য আর ব্যস্ততার মাঝেও থামতে চান না রাজন। স্বপ্ন একটাই, বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরা। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। শিশুদের ভয়হীন, বৈষম্যহীন ও সৃজনের মুক্ত আলোয় বেড়ে ওঠার লক্ষ্যে কবি কাজী নজরুল ইসলামের বার্তা ছড়িয়ে অনুষ্ঠিত হলো আমি হব সকালবেলার পাখি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই আয়োজনে অংশ নেন নানা বয়সী শতাধিক শিশু শিল্পী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নজরুলের গান, কবিতা শিশুদের বেশি বেশি চর্চার উপর গুরুত্বারোপ করেন। পরে শিশু শিল্পীরা একে একে পরিবেশন করে গান, নৃত্য, আবৃত্তি।
এতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু কিশোররাও নৃত্য পরিবেশন করে। কেবলমাত্র 5 লাখ টাকা দিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু, অথচ এখন প্রতি মাসে বেতন বাবদ খরচ হয় প্রায় 8 কোটি টাকা। মাত্র 5 লাখ টাকা বিনিয়োগ এবং 7 জন কর্মী নিয়ে 2017 সালে প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান বিডি কলিং আইটির যাত্রা শুরু হয়েছিল। 8 বছরে প্রতিষ্ঠানটি সম্প্রসারিত হয়েছে বহুগুণ। কিভাবে এই সফলতা আসলো, চলুন সেই গল্পই শুনি। শুরুর দিকে বিটোপিয়া গ্রুপ ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ভিজুয়াল ও ক্রিয়েটিভ ডিজাইন, ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো কাজ করত। এখন বিটোপিয়া গ্রুপের অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড সলিউশন এবং ডাটা সেন্টারের মতো নতুন নতুন সেবা যুক্ত হয়েছে। গ্রুপটি নবায়নযোগ্য শক্তি, বৈদ্যুতিক সরঞ্জাম, সাপ্লাই চেইন এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বিনিয়োগ করেছে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করি, যেমন 2D প্ল্যান, ক্লায়েন্টের বাসা বাড়ি বিভিন্ন ধরনের ডিজাইন বা ল্যান্ডস্কেপ প্ল্যান বা এই টাইপের আর কি কাজ দেয়। আপডেট টেকনোলজি সেগুলো ইউজ করে আমরা তাদের একটা সুন্দর মডার্ন ওয়েব অ্যাপ অথবা মোবাইল অ্যাপ্লিকেশন ডেলিভারি করে থাকি। এটি স্বাস্থ্যসেবা, জ্বালানি ও অবকাঠামোর মতো নির্দিষ্ট কিছু শিল্প খাতে পূর্ণাঙ্গ প্রযুক্তি সেবা প্রদান করছে। এই গ্রুপের মোট ব্যবসার প্রায় 80 থেকে 90% যুক্তরাষ্ট্র কেন্দ্রিক। গত অর্থ বছরে বিটোপিয়া গ্রুপের সম্মিলিত বার্ষিক আয় ছিল প্রায় 200 কোটি টাকা। এখন তো আমাদের 22টা এসবিও, প্রায় 5000 মতো এমপ্লয়ি কাজ করছে। 80টারও বেশি দেশে আমাদের ক্লায়েন্ট আছে, আর 5টা দেশে আমাদের পার্টনার আছে যারা বেসিক্যালি নিজস্ব অফিস এবং কোলাবোরেট অফিস এবং ইভেন তারা পার্টনার হিসেবে, সেলস পার্টনার হিসেবে আমাদের সাথে কাজ করছে, যারা ওখান থেকে ওই দেশে থেকে প্রজেক্টে সিকিউর করছে। আমাদের এখানে আমাদের ইআরপি সিস্টেমে আসতেছে প্রজেক্টটা, এখান থেকে আমরা এখানকার রিসোর্স দিয়ে ওই কাজটা কমপ্লিট করে আবার ক্লায়েন্টকে বুঝিয়ে দিচ্ছি। এআইতে বিনিয়োগের পাশাপাশি গ্রুপটি বিশ্ববাজারে দ্রুত নিজেদের বাজার সম্প্রসারণের লক্ষ্যেও কাজ করছে। একই সাথে তারা অন্যান্য স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে চায়। স্পেশালি একটা আলাদা সার্ভিস দিচ্ছে, সেটা হলো এআই অটোমেশন, এবং এআই দিয়ে আপনার অর্গানাইজেশনের এফিসিয়েন্সি বৃদ্ধি করা। সো এই জায়গাটাতে আমরা ফোকাস করে এখন প্রায় 600-এর মতো এআই ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করছি। এক ঝাঁক নিবেদিত প্রাণ, দক্ষ ও সৃজনশীল কর্মী নিয়ে দেশের রপ্তানি বাজার আরও এগিয়ে নিতে চায় বিটোপিয়া গ্রুপ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী তথা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। দিনটি উপলক্ষে সকালে চট্টগ্রাম শহরে বিশাল জশ্নে জুলুস বের করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। ব্যানার, ফেস্টুন, তোরণ ও সবুজ পতাকায় সাজানো হয় নগরীর প্রধান প্রধান সড়ক। 16 শহরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকেও জশ্নে জুলুস বের করা হয়। রাজশাহী মহানগরীতে সকালে আয়োজন করা হয় জশ্নে জুলুস। এতে বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাগড়াছড়িতেও জশ্নে জুলুসের আয়োজন করা হয়। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে মহানবী ইন্তেকাল করেন। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এই দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে। ভুটানের রাজা জিগমে খেসার নাগমে ওয়াংচুকের সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে ঢাকায় যাত্রা বিরতি করে। বিমানবন্দরে প্রায় 1 ঘন্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান। নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে পিঙ্ক বাস। নারী চালক ও সহায়ক নারী হওয়ায় এর প্রতি আগ্রহ বাড়ছে। তবে প্রশ্ন হলো, পর্যাপ্ত বাস, নির্দিষ্ট সময়সূচি ও রুট নিশ্চিত করা গেলে এর সুফল কতটা পাবেন নারীরা?
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মতিঝিলে পিঙ্ক বাস দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। যাবে উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান। এই বাসে যাতায়াতের সবচেয়ে বড় সুবিধা হিসেবে স্বস্তি ও নিরাপত্তাকে দেখছেন নারীরা। তবে বাসের সংখ্যা বাড়ানো ও সময় মতো সার্ভিস নিশ্চিত করার দাবি তাদের। সকালে যে কিভাবে একটা লোকাল বাসে যুদ্ধ করে উঠতে হয়, এটা আসলে যারা নারী আমরা আছি আমরা জানি খুব ভালো। তো এই সার্ভিসটা চালু হওয়ার কারণে আমাদের এই হ্যাসেলটা আসলে অনেকটাই আপনার লাঘব হয়েছে। আমাদের অনেক সময় অপেক্ষা করতে হয় এই বাসের জন্য, কাজেই সময় স্বল্পতার কারণে যারা আমরা অফিসগামী যাত্রী তাদের একটু কষ্ট হয়। একটু পর্যাপ্ত থাকলে আমাদের জন্য সুবিধা হয়। উদ্যোগটা ভালো, অবশ্যই ভালো, বাট আমাদের রুটে আরও গাড়ি দরকার। শুধু পিঙ্ক বাস নয়, সব গণপরিবহনেই নারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন যাত্রীরা। আমরা বাইরে যখন আসি তখন অবশ্যই একটা নিরাপত্তা দরকার আমাদের। তো এই মেয়েদের যে বাসটা এখন চালু হয়েছে এটাতে আমি যথেষ্ট নিরাপদ। শুধুমাত্র নারী একটা সিটে বসবে তাই নয়, নারী যে গাড়ি চালাতে পারে বা বাস চালাতে পারে, এটাও আসলে যে মানে আমাদের যে সোসাইটিতে আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে বড় হয়েছি, তো সেটাও মনে হচ্ছে যে একটা পরিবর্তনের নতুন ধারা। পাবলিক যে বাসগুলো সেগুলোতে উঠলে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হই, সেক্ষেত্রে সেই দিক থেকে এটা অনেক ভালো এবং মহিলা ড্রাইভার এটা আরও ভালো। নারীদের গণপরিবহনে হয়রানি ও নিরাপত্তাহীনতার অভিযোগ দীর্ঘদিনের। এমন বাস্তবতায় নারী চালক ও কর্মী দিয়ে পিঙ্ক বাস চালুর উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সবাই। পড়াশোনা করে বৈশা রয়েছে, তাদেরকে বলি তারা আরও আমার মতো স্ট্রাগল করুক, আমি যেই জায়গায় আছি এইখানে আসুক, মানে মনটা অনেক খুশি অপরন্ত ভরে যাবে, তারপরে অনেক শান্তিও পাবে, মানসিক কষ্ট পাবে না। আমি অনেক হ্যাপি। অনেক কথাই রাস্তাঘাটে বললে সব কথা কানে নেওয়া যাবে না, যেহেতু আমরা মহিলা মানুষ, আমাদের কোনো সমস্যা হয় না, সবসময় ভালোই লাগে। নিরাপদ যাতায়াতের সুযোগ নিশ্চিত করাই পিঙ্ক বাসের লক্ষ্য। এই সেবা কতটা নিয়মিত ও সহজলভ্য হয় সেটাই এখন দেখার বিষয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। একসময় ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ ছিল পাবনা জেলা, কিন্তু 90 দশকে যমুনা সেতু নাগরবাড়ির পরিবর্তে সিরাজগঞ্জে হলে স্থবিরতা নামে পাবনায়। যমুনা সেতু চালুর আগে উত্তরবঙ্গের 16 জেলার সকল যানবাহন ঢাকায় যাতায়াত করত পাবনা দিয়ে। বর্তমানে যমুনা সেতু দিয়ে পাবনার যানবাহন চলাচল করছে, এতে সময় ও অর্থ বেশি খরচ হচ্ছে বলে জানান এলাকাবাসী। কাঁচামাল খুব দ্রুত ঢাকায় পৌঁছাতে পারবে, পড়াশোনার ক্ষেত্রে এবং ওই মেডিকেলে যাওয়ার ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হবে সেতুটা হলে। আমরা অবশ্যই পাবনাবাসী হিসেবে ওয়াই প্যাটার্ন সেতুর দাবি জানাই। সরকারের কাছে একটাই আবেদন, মানে আমাদের এই সেতুটা যেন হয়। সময় বাঁচাতে অনেকেই কাজিরহাট আরিচার নৌ রুটে স্পিড বোট, লঞ্চ এবং ফেরিতে যাতায়াত করেন, কিন্তু সমস্যা হয় কৃষি পণ্য পারাপার নিয়ে। এজন্য ওয়াই টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি পাবনাবাসীর। ওয়াই ব্রিজটা হলে শুধু আমাদের পাবনা থেকে 8 জেলা বা 16 জেলা নয়, আমাদের রাজবাড়িও হয়ে যাবে। রাজবাড়ি হলে আরও প্রায় 16 জেলার সংযোগ হবে, তাহলে 32টা জেলা আমাদের কানেক্টিভিটি হবে সারা দেশের সাথে। পাটুরিয়া, কাজিরহাট, আগে ছিল নগরবাড়ি, এখন ভাটিতে চলে গেছে কাজিরহাট। ঠিক আছে, পাটুরিয়া, কাজিরহাট, দৌলতদিয়া, এটি যদি হয়, পাবনা, শুধু পাবনা নয়, নাটোর, রাজশাহী, এদিকে কুষ্টিয়া আছে, এদিকে রাজবাড়ি, এদিকে দক্ষিণের উত্তরের আরও অনেকগুলো জেলা, তারা কিন্তু উপকৃত হবে। সেতু নির্মাণ হলে এই এলাকার ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী তথা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। দিনটি উপলক্ষে সকালে চট্টগ্রাম শহরে বিশাল জশ্নে জুলুস বের করে আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্ট। ব্যানার, ফেস্টুন, তরুণ ও সবুজ পতাকায় সাজানো হয় নগরীর প্রধান প্রধান সড়ক। 16 শহরের জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকেও জশ্নে জুলুস বের করা হয়। রাজশাহী মহানগরীতে সকালে আয়োজন করা হয় জশ্নে জুলুস, এতে বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাগড়াছড়িতেও জশ্নে জুলুসের আয়োজন করা হয়। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে মহানবী ইন্তেকাল করেন।
বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এই দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন তখন তারকারাজি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আলোকিত করেছিলেন। এইভাবেই আমরা এই খুশিটা উদযাপন করি, এই জিনিসটাকেই আমরা সুন্নাত হিসেবে পালন করি। যেহেতু আল্লাহ তাআলা নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে তিনি খুশি উদযাপন করার জন্য তিনি হুকুম দিয়েছেন, তাই আমরা আজ আহলে সুন্নাত ওয়াল জামাত মুমিন মুসলমানগণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকগণ আমরা এই খুশিকে উদযাপন করে থাকি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ঢুকে এক বাংলাদেশিকে মারধরের পর ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে। বিজেপি জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বনচৌকি সীমান্ত এলাকায় স্থানীয় কৃষকরা নিজেদের জমিতে কাজ করার সময় হঠাৎ একদল বিএসএফ বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করে। এক পর্যায়ে তারা লিটন মিয়া নামে এক কৃষককে লাঠি দিয়ে মারধর করে এবং ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে গ্রামবাসী ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় বিজেপি বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে বের হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল অর্থাৎ আজকের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। বিশ্বের মুসলমানরা দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে। 63 বছর বয়সে একই দিনে মহানবী ইন্তেকাল করেন। বুধবার সুবহে সাদিকের পর থেকেই বদলে যায় বন্দরনগরী চট্টগ্রামের চিত্র। সবুজ পতাকা, ব্যানার আর ফেস্টুন হাতে মানুষের স্রোত নামে। দূর দূরান্ত থেকে কেউ এসেছেন বাসে, কেউ ট্রাকে, আবার কেউ বা হেঁটে। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর তার আদর্শের বার্তা লাখো মানুষের কণ্ঠে। সকাল 9:45টায় 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকায়ে কাদরিয়া সাইয়েদিয়া থেকে শুরু হয় 55তম ঐতিহাসিক জশ্নে জুলুস। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে এসে আমরা আনন্দিত। জুলুস আজকে আগে ঘোরাঘুরি হতো, এখন ঘুরতে হয় না, প্রতিটা জায়গায় জুলুস হচ্ছে। জুলুসে অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে জড়ো হন ধর্মপ্রাণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুরাদপুর, 16 শহর সহ আশপাশের সড়কগুলো পরিণত হয় জনসমুদ্রে। রাজশাহী মহানগরীতে সকালে আয়োজন করা হয় জশ্নে জুলুস। এতে বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন তখন তারকারাজি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আলোকিত করেছিলেন। যেহেতু আল্লাহ তাআলা নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে তিনি খুশি উদযাপন করার জন্য তিনি হুকুম দিয়েছেন। দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়। এতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। সকাল 10:30টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে র্যালি বের করেন মুসল্লিরা। পাবনা শহরের দ্বীপচর এলাকার খাজা নগর দরবার শরীফ থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা বের করা হয় এবং মুসল্লিরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। দিনাজপুরের সদরে একটি রাইস মিলের গুদাম থেকে অবৈধভাবে মজুত করা 217 বস্তা সার জব্দ করেছে পুলিশ। দুপুরে পুলহাট ডিস্ট্রিক্ট এলাকার মেসার্স ফুয়াদ ইন্ডাস্ট্রিজ রাইস মিলের গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে 170 বস্তা ইউরিয়া এবং 47 বস্তা ডিএপি সার। জব্দ করা এসব সারের আনুমানিক বাজার মূল্য 2,29,500 টাকা। এই ঘটনায় মিল মালিককে 1.5 মাসের কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে আরও 15 দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সাভারে গাঁজা সহ সাব্বির নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে আটক করা হয় সাব্বিরকে। পরে তার কাছে থাকা 6 কেজি গাঁজা জব্দ করেন আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ আরও জানায় ওই মাদক কারবারির বিরুদ্ধে আরও 2টি মামলা রয়েছে। কক্সবাজারের সাগরের পানিতে নেমে ভেসে গেছেন 2 পর্যটক। তাদের মধ্যে ইয়াসিন খান নামের একজনের মরদেহ উদ্ধার করা গেলেও ইব্রাহিম খান নামের অপরজনের সন্ধান এখনও মেলেনি। তারা ঢাকার কুড়িল এলাকার বাসিন্দা। দুপুরে সৈকতের জল তরঙ্গ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানান দুপুরে একসঙ্গে 5 জন সাগরের পানিতে নামেন। এই সময় স্রোতের টানে ইয়াসিন ও ইব্রাহিম ভেসে যান। তাৎক্ষণিকভাবে লাইফগার্ড কর্মীরা ইয়াসিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়, তবে সকল অপরাধের যথাযথ ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, সরকারের 6 মাসে এমন কোনো অপরাধ নেই যা বিচারের আওতায় আনা হয়নি। সকালে রাজধানীর নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে যোগ দেন দলের কেন্দ্রীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতারা মহানবীর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, রংপুরে 4 জন হত্যার ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংঘটিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি। আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি। দুষ্টের দমন শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে। তাদেরকে আমরা পুরস্কৃত করছি, অ্যাওয়ার্ড দিচ্ছি, সনদ দিচ্ছি, বিভিন্নভাবে পদক দেওয়া হচ্ছে ভালো কাজের জন্য, তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য। তবে আমরা দুষ্টের পালনও করব। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই দিনে সকালে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। ঘোষণা করা হয় 5 দিনের কর্মসূচি। 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সমাধিতে মাজারে যাবেন। 5ই সেপ্টেম্বর আমাদের কর্মসূচি ঘোষণা করা আছে, সেটি হল আলোচনা। নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার মাধ্যমে কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জাতীয়তাবাদী দলের স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।